আসসালামু আলাইকুম। প্রিভিয়াস লেকচারে দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার রিসার্চ টপিকটা খুঁজে বের করবেন, ইভেন সাথে সাথে রিসার্চ গ্যাপটা কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, অর্থাৎ ওগুলো সলভ করে বা ওগুলোকে স্টাডি করে অ্যানালিসিস করে আপনি রিসার্চ টপিকটাকে সিলেক্ট করবেন বা রিসার্চ গ্যাপটাকে খুঁজে বের করবেন। এইটার উপরে ছিল প্রিভিয়াস লেকচার। আর আজকে দেখাবো যে আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন এই টপিকটা নিয়ে কাজ করতে হলে আরো কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো স্টাডি করে কাজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন আপনাকে দেখতে হবে যে প্রিভিয়াসলি এইটার উপর কোন কোন কাজ হয়েছে, যেমন কন্ডাক্ট এ লিটারেচার রিভিউ, অর্থাৎ আপনি যে পেপার বা যে টপিকের উপর রিসার্চ করতে চাচ্ছেন ওই টপিকের উপর প্রিভিয়াসলি যে যে কাজ হয়েছে ওই বিষয়গুলো একটু স্টাডি করা। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে গ্যাদার সোর্স অর্থাৎ ইনফরমেশন গুলোকে এক জায়গায় জমা করতে হবে। সেক্ষেত্রে আপনার আর্টিকেল কালেক্ট করতে হতে পারে, বুক চ্যাপ্টার বা এরকম সাইন্টিফিক ডকুমেন্টারি যেগুলো ছিল ওই টপিকের উপর বা রেলিভেন্ট যে রিসোর্স গুলো আছে ওগুলোকে আপনাকে একত্রে করতে হবে বা স্টাডি করতে হবে। এরপর ওগুলোর যে ফাইন্ডিং ছিল ফাইন্ডিং গুলোকে সামারাইজ করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস যে রিসার্চ করেছেন বা রিসার্চ গুলো হয়েছে ওগুলোর ফাইন্ডিং গুলোকে সামারি করবেন। এরপরে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডেভেলপ এ থিওরিটিক্যাল ফ্রেম, অর্থাৎ আপনি যে বিষয়গুলো স্টাডি করে পেয়েছেন প্রিভিয়াসলি ওই কাজগুলোকে আপনি আপনার মতো করে একটা ফ্রেমে বা একটা থিওরি দাঁড় করাবেন, অর্থাৎ যেটার উপর ভিত্তি করে আপনার রিসার্চের কাজটা সামনের দিকে এগিয়ে যাবে। এরপর হচ্ছে ডিজাইন দি রিসার্চ, অর্থাৎ আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন ওইটার জন্য যে রিসার্চের ম্যাথোডোলজিটা কি হবে বা ডিজাইনটা কি হবে ওই বিষয়টাকে একটু নোট ডাউন করা বা হচ্ছে একটু স্টাডি করা। যেমন এক্ষেত্রে চুজ এ ম্যাথোডোলজি, অর্থাৎ কোন মেথড অনুযায়ী আপনি কাজ করবেন, এটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটিভ নাকি দুইটার মিক্সড, এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে, নাকি এটা ইন সিলিকো ইন ভিভো ইন ভিট্রো কোনটা এটা আপনাকে বুঝতে হবে বা এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করতে হবে, অ্যানালিসিস করতে হবে বা আপনি ডিজাইন করতে হবে, না হলে তো আপনার রিসার্চ কাজ শুরু করতে পারবেন না। এরপর ডেভেলপ এ রিসার্চ প্ল্যান, আপনাকে একটা রিসার্চ প্ল্যান ডেভেলপ করতে হবে, সেক্ষেত্রে ডাটা কালেকশন এবং অ্যানালিসিস করতে হতে পারে বা করতে হবে। এরপর অবটেন অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনি যে রিসার্চের টপিকটা সিলেক্ট করেছেন বা যেটার উপর রিসার্চ করতে চাচ্ছেন এটার জন্য যদি কোনো অ্যাপ্রুভালের দরকার হয় অ্যাপ্রুভাল নিয়ে নেবেন। এটা হতে পারে আপনার ইনস্টিটিউশন বা আপনি যে ল্যাবে কাজ করছেন তাদের একটা অ্যাপ্রুভাল। এরপর হচ্ছে কালেক্ট ডাটা, অর্থাৎ ডাটাগুলোকে আপনি কালেক্ট করবেন, এটা হতে পারে কোনো পার্টিসিপেন্ট বা এটা হতে পারে কোনো রিসার্চের কোনো ডাটা, ওই ডাটাগুলোকে আপনি কালেক্ট করবেন। এরপর ডাটাগুলোকে একত্রে জমা করবেন, এগুলোকে সার্ভে করার জন্য বা হচ্ছে এক্সপেরিমেন্ট করে আপনি যে ডাটাগুলো পেয়েছেন, সার্ভে করে যে ডাটা পেয়েছেন বা ইন্টারভিউর মাধ্যমে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে ডাটাগুলো পেয়েছেন ডাটাগুলোকে একত্রে জমা করা। এরপর এনশিওর ডাটা কোয়ালিটি, অর্থাৎ যে ডাটাগুলো পেয়েছেন ওই ডাটাগুলো আসলে ঠিক আছে কিনা, ওগুলো এখন ভ্যালিডিটি ঠিক আছে কিনা ভেরিফাই করে দেওয়া বা এর মধ্যে কোনো ভুল আছে কিনা ভুলগুলোকে বাদ দিয়ে দেওয়া, আর যেগুলো সঠিক থাকে ওগুলোকে হচ্ছে নিয়ে কাজ করা। এরপর হচ্ছে অ্যানালাইজ ডাটা, অর্থাৎ ডাটাগুলি নিয়ে বসে থাকলে তো হবে না, এগুলো তো কাজ করতে হবে। এরপর ওগুলো প্রসেস ডাটা, অর্থাৎ এগুলো ক্লিন করবেন এবং অর্গানাইজ করবেন, যেগুলো রাখার ওগুলো রাখবেন, বাকিগুলো হচ্ছে দরকার নেই ওগুলো ফেলে দেবেন, ওই ডাটাগুলো আমাদের লাগবে না। অর্থাৎ সায়েন্টিফিক কমিউনিটিতে 100% অ্যাকুরেট ডাটাগুলি নিয়ে শুধুমাত্র কাজ করব। এরপর হচ্ছে পারফর্ম অ্যানালাইসিস, এই যে আপনি যে ডাটাগুলো পেয়েছেন এই ডাটাগুলো তো আপনার বিভিন্ন অ্যানালিসিস করতে হবে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, তো সেক্ষেত্রে বেশ কিছু সফটওয়্যার দরকার হয়। এসপিএসএস একটা সফটওয়্যার আছে, স্টার্ট একটা সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার, তো এগুলো ইউজ করা যেতে পারে। এরপর হচ্ছে ইন্টারপ্রিট রেজাল্ট, অর্থাৎ যে রেজাল্ট আপনি পাবেন ওই রেজাল্টটাকে হচ্ছে ড্র করা বা হচ্ছে ওগুলোকে অ্যানালিসিস করা। এরপর হচ্ছে রাইট এ ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ লেখাটা হচ্ছে আপনাকে লিখতে হবে, আপনি পেপার লেখা শুরু করে দিবেন। এরপর সমস্ত ডাটা যেহেতু আপনার হাতে চলে আসছে এরপর থেকে পেপার লেখা শুরু। এক্ষেত্রে আপনার ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন এই বিষয়গুলো সুন্দর করে একটু লিখতে হবে। সো এগুলো নিয়ে আমাদের ক্লাস পরবর্তীতে চলে আসবে, কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, মেথড লিখতে হয়, রেজাল্ট লিখতে হয়, ডিসকাশন লিখতে হয়, এগুলো চলে আসবে। এরপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, এটা ডিটেইলড লিখবেন যেটার মধ্যে সম্পূর্ণ পোর্শন গুলো থাকবে। এরপর যে যে জায়গা থেকে ইনফরমেশন নিয়ে পেপারটা লিখেছে তাদের ওই রেফারেন্সিং করে দেওয়া বা সাইট করে দেওয়া, তাদের রেফারেন্স গুলো উল্লেখ করে দেবেন যে আমি এই জায়গা থেকে এই ইনফরমেশনটা নিয়েছি। আর্টিকেল লেখার নিয়ম হচ্ছে আপনি
কোনো একটা কিছু যখন লিখবেন তখন এটা কোন পেপার থেকে আপনি ইনফরমেশন নিয়েছেন ওই পেপার রেফারেন্সটা উল্লেখ করে দিতে হয় বা বলে দিতে হয়, ওইটাকে বলা হয় সাইটেশন বা সাইট করা ওই পেপারটাকে। এরপর হচ্ছে পিয়ার রিভিউ অ্যান্ড ফিডব্যাক, অর্থাৎ প্রি সাবমিশন রিভিউ। নিজেরা হচ্ছে আপনারা পেপারটা সাবমিট করার আগে নিজে নিজে একটু চেক করবেন, দেখবেন যে পেপারের মধ্যে কোনো ভুল আছে কিনা। এটা নিজেদের কলিগ থাকতে পারে, এরপর সুপারভাইজার থাকতে পারে, মেন্টর থাকতে পারে, তাদের সাথে এটা পাঠাবেন। তারা কোনো ভুল থাকলে ওগুলো খুঁজে বের করে দিবেন। দেন হচ্ছে ওইটাকে ঠিক করে পেপারটাকে রিভিশন করবেন। এরপর রিভাইজ দ্য ম্যানুস্ক্রিপ্ট, যেটা আমরা মাত্র বললাম। মেক নেসেসারি রিভিশন বেসড অন ফিডব্যাক, অর্থাৎ যে ফিডব্যাক তারা দিয়েছে কোথাও কোনো ভুল হয়েছে ওটা কারেকশন করবেন। কারেকশন করে দেন হচ্ছে ওই অনুযায়ী পেপারটাকে রেডি করে রেখে দিবেন। এরপর মেন কাজটা হচ্ছে একটা জার্নাল সিলেকশন করা, অর্থাৎ সুন্দর একটা বা ভালো একটা জার্নাল, সুইটেবল জার্নাল এটাকে সিলেক্ট করবেন পেপারটাকে সাবমিট করার জন্য। এরপর জার্নাল সিলেকশন করার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া দেখে নেবেন, যেমন রিভিউ সাবমিশন গাইডলাইন, এটা একটু দেখে নেবেন। এরপর টাইম কত লাগবে, এপিসি কত লাগবে এটা দেখতে হবে। এরপর প্রিপেয়ার দি ম্যানুস্ক্রিপ্ট ফর সাবমিশন, অর্থাৎ সাবমিশন করার জন্য ম্যানুস্ক্রিপ্টটাকে প্রিপেয়ার করা, অর্থাৎ যে জার্নাল সাবমিট করতে যাচ্ছেন ওই জার্নালের ফরম্যাট অনুযায়ী পেপারটা করে নেবেন, অর্থাৎ রেফারেন্স স্টাইল থেকে শুরু করে আর বাকি সবকিছু ওই জার্নালের মতো কিন্তু হবে। এরপর সাবমিট দ্য ম্যানুস্ক্রিপ্ট, এটা অনলাইনে সাবমিট করতে হয় পেপারটা আপনি অনলাইনে সাবমিট করে দিবেন। আর সাবমিট করার জন্য বেশ কিছু নেসেসারি ফাইল লাগে, যেমন কভার লেটার এটা লাগবে, টাইটেল পেজ, হাইলাইটস, অথর ডিসক্লোজার ফ্রম মেইন ম্যানুস্ক্রিপ্ট এটসেট্রা, এরকম বেশ কিছু ফাইল লাগবে, এগুলো সাবমিট করতে হবে। এরপর পিয়ার রিভিউ প্রসেস, অর্থাৎ ইনিশিয়াল এডিটোরিয়াল বোর্ড তারা এটাকে দেখবে যে কোথাও কোনো ভুল আছে কিনা বা প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে এটা ব্যাক করে দিতে পারে, বলতে পারে যে ঠিক করে এটা পাঠান, অথবা রিজেক্ট করে দিতে পারে। আর যদি দেখে না ঠিকঠাক আছে তাহলে তারা রিভিউয়ারদের কাছে পাঠাবে পেপারটাকে রিভিউ করার জন্য। এটাই মূলত এখানে নিচে দেওয়া আছে, দেখেন এক্সটার্নাল পিয়ার রিভিউ, অর্থাৎ আপনার যে পেপারটা আছে এটা এক্সপার্টের কাছে পাঠাবে ফর রিভিউ করার জন্য। পরে তার বিভিন্ন কমেন্ট দিবে কোথাও কোনো ভুল আছে কিনা ওইটা কারেকশন করার জন্য। এরপর রিসিভ রিভিউয়ার ফিডব্যাক, অর্থাৎ রিভিউয়ারদের কাছ থেকে এটা তারা রিভিউটাকে রিসিভ করবে, ফিডব্যাকটাকে রিসিভ করবে। এরপর গেট কমেন্ট এন্ড সাজেশন এগে ফ্রম রিভিউ, অর্থাৎ রিভিউয়ার যে ধরনের সাজেশন দিয়েছে বা কারেকশন দিয়েছে ওগুলো কারেকশন করে পেপার সাবমিট করবেন। আর এটাই মূলত হচ্ছে রিভিশন এন্ড রিসাবমিশন। যখন নাকি পেপারটা আপনি রিসাবমিট করবেন তখন মেক রিভিশন বেসড অন দি রিভিউয়ার ফিডব্যাক, অর্থাৎ রিভিউয়ার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে পেপারটা আপনারা সাবমিট করবেন। এরপর যখন রিসাবমিট করবেন দেখবেন যে পেপারটা কিন্তু অ্যাকসেপ্ট হবে, আর যদি না হয় তাহলে রিজেক্ট হয়ে যাবে। যদি ঠিকঠাক মতো পেপার সাবমিট করতে পারেন বা যদি যতগুলো কমেন্ট দিয়েছে সবগুলো কমেন্টের অ্যাড্রেস যদি ঠিক মতো করতে পারেন তাহলে পেপার এটা অ্যাকসেপ্ট হবে, তারা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিবে। অনেক সময় দেখা যায় এটা কয়েকটা ধাপে হতে পারে, কয়েকবার করে রিভিশন হতে পারে, 2বার 3বার 4বার, এমনটা হয়, আমারও হয়েছে, আপনাদের এরকমটা হতে পারে। এরপর যদি ফার্দার রিভিশন হয় তাহলে তো হবে, আর না হলে তারা সরাসরি অ্যাকসেপ্টেন্স দিয়ে দিবে। অ্যাকসেপ্টেন্স মূলত দুই ভাবে, একটা হচ্ছে প্রভিশনাল আর একটা হচ্ছে ফাইনাল অ্যাকসেপ্টেন্স। তো প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে অস্থায়ী অ্যাকসেপ্টেন্স, পরে এটা একটু সময় লাগে ফুল অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য, তারপর পাবলিকেশন। তো নর্মাল প্রভিশনাল অ্যাকসেপ্টেন্সটা দিয়ে থাকে ব্যান্থম সায়েন্স যারা আছেন পাবলিশারের যে সকল জার্নাল করেছে তারা নর্মালি দিয়ে থাকে। আরেকটা হচ্ছে বা প্রভিশনাল অ্যাকসেপ্টেন্স, বা এটা কোনো সময় জেনারেল অ্যাকসেপ্টেন্স বলে। যেমন আজকে যদি বলে আজকে আমার একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে ফার্স্ট অথর হিসেবে, আমি ফার্স্ট অথর ছিলাম, তো সেক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল অ্যাকসেপ্টেন্স কিন্তু হয়েছে, এটা কিন্তু ফুল অ্যাকসেপ্টেন্স হয়নি। দেখা যাবে 1 মাস 1.5 মাস 2 মাস সময় লাগে ফুল অ্যাকসেপ্টেন্স হতে। দেন হচ্ছে ফাইনালি অ্যাকসেপ্টেন্স হওয়ার পর এটা প্রুফ পাঠাবে, তারপর হচ্ছে পেপারটা পাবলিকেশন হয়ে অনলাইনে চলে আসবে, এটা কিন্তু হয় আর কি। এরপর যখন নাকি পেপার এটা পাবলিকেশন অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে ফর পাবলিকেশন, এটা ইমেলের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। দেন হচ্ছে গ্যালারি প্রুফ অ্যান্ড প্রুফ রিডিং। ফাইনালি যখন আপনারা প্রুফ সাবমিট করবেন কোথাও কোনো ভুল আছে কিনা, নাম ভুল আছে কিনা অথরের, বা কোনো অ্যাপ্লিকেশন ভুল আছে কিনা, বা কোনো স্পেলিং কোনো ভুল আছে কিনা, এই ধরনের বিভিন্ন ভুলটাকে ফাইনালি আপনারা কারেকশন করবেন। যখন কারেকশন করবেন দেন হচ্ছে অ্যাপ্রুভ ফ্রম ফাইনাল ভার্সন, অর্থাৎ ফাইনাল ভার্সনটা যখন আপনারা অ্যাপ্রুভাল দিয়ে দিবেন, গিভ ফাইনাল অ্যাপ্রুভাল ফর পাবলিকেশন, দেন দেখা যাবে যে তারা পাবলিকেশনটা করে দিবে। তো গ্যালারি প্রুফ এটা 1বার 2বার 3বার হতে পারে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কখনো 1বার হয়, ম্যাক্সিমাম সময় 1বার হয়, কখনো দেখা যায় 2বার 3বার, এমনটা কিন্তু হয়। এরপর ফাইনালি যখন নাকি পেপারটা পাবলিকেশন হয়েছে তো পেপারটা এটা অনলাইনে চলে আসে, কখনো দেখা যায় শুধু টাইটেল পাবলিকেশন হয়, কখনো অ্যাবস্ট্রাক্ট হয়, কখনো ফুল আর্টিকেল হয়, অনলাইনে চলে আসে। এরপর পোস্ট পাবলিকেশন যখন হয়ে যায় তখন এটা পুরোপুরি অনলাইনে চলে আসে। আপনি চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার যে পাবলিশকৃত যে পেপারটা আছে ওটার লিঙ্ক কিন্তু শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে, ওকে, কোনো সমস্যা নেই, তবে এটাকে অ্যাভয়েড করাটা বেটার।
এরপর হচ্ছে এক্ষেত্রে সাইটেশন অ্যান্ড ইম্প্যাক্ট, অর্থাৎ আপনি পেপারটা পাবলিশ হওয়ার পর সাথে সাথে কিন্তু রেফারেন্সটা জেনারেট হয় না, অর্থাৎ গুগল স্কলারে আপনার পেপারটা চলে আসতে বা রেফারেন্স আসতে সেক্ষেত্রে একটু সময় লাগে, 5-6 দিন নর্মালি সময় লাগে, এর মধ্যে হয়েছে। এরপর হচ্ছে অনলাইন অ্যাভেলেবল, অর্থাৎ যেটা আমি মাত্র বললাম অনলাইন অ্যাভেলেবল হয়ে যাবে। এরপর ফাইনালি যেটা অবজারভেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট, পেপার যখন পাবলিশ হয়ে যাবে 2-3 বছর 5 বছর পর দেখা যাবে যদি কখনো কোনো প্রবলেম পেপারের মধ্যে অ্যারাইজ হয় তাহলে আপনি আরেকবার পেপারটাকে কারেকশন করতে পারবেন। ওই কারেকশনটাকে বলা হয় করিজেন্টাম পাবলিকেশন। পরে কারেক্টেড ভার্সন করিজেন্টাম যে পাবলিকেশন আছে এটা কিন্তু আপনি করতে পারবেন। তো এটাই ছিল আজকে লেকচারের মধ্যে। আজকে লেকচারের মধ্যে আমরা পুরো প্রসেসটা একটু এক্সপ্লেন করা ট্রাই করেছি, অর্থাৎ রিসার্চ টপিক সিলেক্ট করার পর থেকে আপনি পেপারটা কিভাবে পাবলিকেশন করবেন প্রত্যেকটা প্রসেস একটু এক্সপ্লেন করা ট্রাই করেছি। আশা করি এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। নেক্সট ক্লাস বা নেক্সট লেকচারে থাকবে হচ্ছে কি, অর্থাৎ রিসার্চ কি বা হচ্ছে রিসার্চের বিভিন্ন টাইপ বা অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখবেন এই টপিকগুলো কিন্তু চলে আসবে।